ভাই নতুন ফ্যান্সি ঘড়ি কিনেছে। সকাল থেকে খুব খুশি, সবাইকে দেখাচ্ছে। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, এসে পাশে বসল। দেখো দিদি, কেমন ঘড়ি কিনেছি। আমি ঘড়িটা দেখলাম। সত্যি সুন্দর, চকচকে, দামি। খুব সুন্দর, আমি বললাম। ভাই হঠাৎ ঘড়িটা খুলে আমার হাতে পরিয়ে দিল। দেখো কেমন লাগে। আমার হাতে ঘড়িটা বড় লাগছিল। এটা তো তোর, আমি হাসলাম। ভাই আমার হাত ধরে রাখল। আমার হাতের উপর ঘড়ি, আর ভাইয়ের হাত আমার হাতে। হঠাৎ তার আঙুল আমার কবজি জড়িয়ে ধরল। আমি তাকালাম ওর দিকে। ও আমার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। ফ্যান্সি ঘড়ি পরিয়ে ভাই আমাকে হৃদয়ও দিতে চায়। আমি থমকে গেলাম যখন সে বলল, দিদি, শুধু ঘড়িই নয়, আমার হৃদয়ও তোমার। আমি তোমাকে ভালোবাসি। ভাই বোনের সম্পর্ক পেরিয়ে আমরা বিয়ে করি, স্বামী স্ত্রী হই। ঘড়ির কাটার টিকটিক শব্দ আমার হৃদয়ের ধড়ফড়ানির সাথে মিশে গেল। আমি আড়ষ্ট হয়ে গেলাম। নিজের রক্তের সম্পর্ক, আমার ভাই, সে কি করে আমাকে এভাবে দেখতে পারে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর মেঘনা। রাহুল 17 বছর বয়সী, কলেজে পড়ে। মেঘনা 10 বছর বয়সী, স্কুলে যায়। এই গল্পটি শুরু হয়েছিল এক অদ্ভুত দিন থেকে, যেদিন আমার ভাই অঙ্কন এসেছিল আমাদের বাড়িতে। সে ছিল আমার ছোট ভাই, বয়সে আমার থেকে 5 বছরের ছোট। সে সারা জীবন আমাদের সাথেই থাকত, কিন্তু পড়াশোনার জন্য বিদেশে চলে গেল 3 বছর আগে। এই প্রথম সে ফিরে এলো দেশে, আমাদের বাড়িতে। সেদিন সকালে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। ভাই এসে পাশে বসল। ওর হাতে একটা নতুন ফ্যান্সি ঘড়ি দেখলাম। সকাল থেকে খুব খুশি, সবাইকে দেখাচ্ছিল। আমার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে বলল, দেখো দিদি, কেমন ঘড়ি কিনেছি। খুব সুন্দর, আমি হাসলাম। ভাই হঠাৎ ঘড়িটা খুলে আমার হাতে পরিয়ে দিল। দেখো কেমন লাগে। আমার হাতে ঘড়িটা বড় লাগছিল। আমি ওকে ফেরত দিতে চাইলাম, কিন্তু ও আমার হাত ধরে রাখল। আমার হাতের উপর ঘড়ি, আর ভাইয়ের হাত আমার হাতে। ওর চোখে একটা অদ্ভুত চাহনি দেখলাম। ফ্যান্সি ঘড়ি পরিয়ে ভাই আমাকে হৃদয়ও দিতে চায়। আমি থমকে গেলাম যখন সে বলল, দিদি, শুধু ঘড়িই নয়, আমার হৃদয়ও তোমার। আমি তোমাকে ভালোবাসি। ভাই বোনের সম্পর্ক পেরিয়ে আমরা বিয়ে করি, স্বামী স্ত্রী হই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই কোনো অদ্ভুত কথা বলছে ও? সত্যিই কি বলছে? নাকি আমার কান ভুল শুনছে? এ সময় আমার স্বামী সুদীপ্ত ঘরের বাইরে থেকে ডাকল, অমিতা, দেখো, অঙ্কন কি বলছে। আমি ওদিকে তাকালাম। সুদীপ্ত হাসছিল। অঙ্কনের দিকে তাকালাম। সেও হাসছিল। কি হয়েছে, আমি বুঝতে পারছিলাম না। দিদি, আমি তোমাকে একটা নাটক দেখাচ্ছিলাম, অঙ্কন হাসতে হাসতে বলল। কেমন অভিনয় করলাম? ভালো লাগল? আমি বুঝতে পারলাম যে ও অভিনয় করছিল। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তাকে ধমক দিলাম। না দিদি, আমি বিদেশে গিয়ে অভিনয় শিখেছি। আমি এখন একজন অভিনেতা। আমরা একটা থিয়েটার গ্রুপ বানিয়েছি। এই অংশটা আমি পরশুদিন করব। তোমাকে দেখাচ্ছিলাম, কেমন হলো? আমি স্বস্তি পেলাম। কিন্তু তবুও এমন অদ্ভুত অভিনয় করার দরকার কি ছিল? এমন অভিনয় করার দরকার কি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম। মজা করছিলাম, অঙ্কন বলল। আসলে দিদি, আমার তোমাকে একটা কথা বলার আছে। আমি ঘড়িটা তোমার জন্যই এনেছি। আমার প্রথম পারিশ্রমিক দিয়ে কিনেছি। তুমি এটা রাখো গু। আমি অবাক হলাম। আমার জন্য? আমি বললাম। হ্যাঁ, তুমি তো আমাকে সবসময় সাহায্য করেছ। আমি বিদেশে যেতে পারতাম না যদি তুমি আমাকে সাহায্য না করতে। এটা আমার ভালোবাসার উপহার। আমি গভীরভাবে মুগ্ধ হলাম। এই ছোট ভাইটি এত বড় হয়ে গেছে, এত মানবিক হয়ে গেছে। আমি তাকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ, অঙ্কন। আমি এটা সবসময় রাখব। সুদীপ্ত বলল, এবার আমাদের ঘড়িটার কথা বলবে না? এটা কিন্তু সাধারণ ঘড়ি নয়। আমি অবাক হয়ে ঘড়ির দিকে তাকালাম। সেটা দেখতে সাধারণ স্মার্টওয়াচের মতো,
কিন্তু চামড়ার স্ট্র্যাপ এবং সুন্দর ডায়াল দিয়ে তৈরি। এটা কি বিশেষ? আমি জিজ্ঞাসা করলাম। অঙ্কন গুড হাসি দিয়ে বলল, দিদি, এই ঘড়িটা সাধারণ স্মার্টওয়াচ নয়। এটা অ্যান্টিক শপ থেকে কিনেছি। দোকানের মালিক বললেন এটা নাকি জাদুর ঘড়িও। আমি হাসলাম। কি বকছিস তুই? জাদুর ঘড়ি? এসব কি বাচ্চাদের গল্প? সত্যি বলছি দিদি, অঙ্কন গম্ভীর হয়ে গেল। দোকানের মালিক বলেছিলেন এই ঘড়ি নাকি সময়ের সাথে সাথে স্থানও পরিবর্তন করতে পারে। মানে ভিন্ন সময়ে ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে গু। আমি আর সুদীপ্ত উপজেই হেসে উঠলাম। আবার অভিনয় শুরু করলি? আমি বললাম। না দিদি, এবার সত্যি বলছি। আমি নিজেও বিশ্বাস করিনি, কিন্তু কাল রাতে একটা অদ্ভুত জিনিস হয়েছে। আমি ঘড়িটা পরে শুয়েছিলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমি নিজেকে একটা অদ্ভুত জায়গায় দেখলাম গু। কোথায়? সুদীপ্ত জিজ্ঞাসা করল। একটা অদ্ভুত বনে। সবকিছু আলোকিত ছিল নীল আলো। গাছগুলো ছিল অতিকায়, আর পাতাগুলো ছিল সবুজ নয় বেগুনি। আমি ভয় পেয়ে ঘড়িটার বাটন টিপেছিলাম, আর আবার নিজের বিছানায় ফিরে এসেছি। আমি আর সুদীপ্ত এবার হাসি থামালাম। অঙ্কনের চোখে একটা সত্যি ভয়ের ছাপ দেখলাম। তুই ঠিক আছিস তো? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এখন ঠিক আছি। কিন্তু আমি বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? কি স্বপ্ন দেখেছিলাম? অঙ্কন বিটবিট করল। সুদীপ্ত বলল, নিশ্চয়ই স্বপ্ন। এরকম জাদুর ঘড়ি তো সত্যিই থাকে না আগে। আমি বললাম, তাহলে আমি রাতে পরে দেখব আমারও স্বপ্ন হয় কি না। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তো অসাধারণ ব্যাপার হবে গু। কিন্তু দিদি, অঙ্কন বলল, এটা বিপজ্জনক হতে পারে। যদি তুমি কোনো বিপদে পড়ো? যদি ফিরে আসতে না পারো? আমি হাসলাম। কিছু হবে না। আমি সাবধানে থাকব। তাছাড়া আমি তো মনে করিই না যে এটা সত্যি। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। কিংবা তোর কল্পনা গি। সেদিন সারাদিন অঙ্কন ঘড়িটা নিয়ে কথা বলতে থাকল। অদ্ভুত বনের কথা, নীল আলোর কথা, বেগুনি পাতার কথা। আমি মনে মনে হাসলাম। আমার ছোট ভাইটা কল্পনাপ্রবণ হয়ে গেছে। অথবা অভিনয় করছে। কিন্তু সন্ধ্যার দিকে আমি লক্ষ্য করলাম যে সে আসলেই ভয় পাচ্ছে। ঘড়িটা ডাইনিং টেবিলে রেখে বলল, দিদি, এটা তোমার। আমি আর পরব না ঘি। রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল, আমি ঘড়িটা নিয়ে এলাম আমাদের বেডরুমে। সুদীপ্ত ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিল। আমি ঘড়িটা পরে শুয়ে পড়লাম। এটা সত্যি কি জাদুর ঘড়ি? আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। না, তা হতে পারে না, এটা অসম্ভব। এই চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি যখন চোখ খুললাম, নিজেকে একটা সম্পূর্ণ অন্য জায়গায় দেখলাম। সত্যিই আমি ছিলাম একটা বিশাল বনে। চারদিকে নীল আলো, আর গাছগুলো ছিল বিশাল, পাতাগুলো বেগুনি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। কোথায় আমি? কি হচ্ছে এখানে? হঠাৎ আমি দেখলাম একটা আলোর রেখা আমার দিকে আসছে। আমি পিছনে ফিরতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা যেন মাটিতে আটকে গেছে। আলোর রেখা আমার কাছে এলো, আর আমি দেখলাম তার মধ্যে একটা আকৃতি। একটা মানুষের আকৃতি, কিন্তু অদ্ভুত, ভিন্ন। এই আকৃতি আমার দিকে তাকালো, আর আমি দেখলাম তার চোখ ছিল সোনালি, আর তার চামড়া ছিল নীল। সে আমার দিকে হাত বাড়ালো, আর আমি তার হাত ধরলাম। কে তুমি? আমি জিজ্ঞাসা করলাম। আমি হরিতরাজ, সে বলল। তার ভাষা আমার বোধগম্য ছিল, কিন্তু অদ্ভুত লাগছিল। তুমি কাল রাতেও এসেছিলে, কিন্তু আমাদের সাথে কথা বলনি। তুমি কে? আমি অমিতা, আমি বললাম। আমি কাল রাতে আসিনি। আমার ভাই এসেছিল হয়তো। সে আমাকে এই ঘড়ি দিয়েছে গু। হরিতরাজ আমার হাতে ঘড়িটা দেখল। হ্যাঁ, এই ঘড়ি দিয়ে তুমি আমাদের কাছে আসতে পারো। তোমার ভাই কাল রাতে ভয় পেয়েছিল। সে আমাদের কাছে আসতে চায়নি। কিন্তু তুমি আসতে চেয়েছিলে, তাই না? আমি বিস্মিত হলাম। আমি তো জানতামই না যে আমি কোথাও যাচ্ছি। আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম ঘু। ঘড়িটা তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে কারণ তোমার মধ্যে কৌতূহল ছিল। তুমি জানতে চেয়েছিলে যে এটা কি সত্যি জাদুর ঘড়ি গো। আমি ভয় পেয়ে গেলাম। আমি কোথায়? আমি কি স্বপ্ন দেখছি? আমি ফিরে যেতে চাই। হরিতরাজ বলল, ভয় পেজো না। তুমি নিরাপদে আছো। তুমি রহস্যলোকে আছো। এটা আমাদের বাড়ি। আমরা রহস্যরক্ষকরা এখানে থাকি। রহস্যরক্ষক? আমি বুঝতে পারলাম না।
তোমরা কে? কেন আমি এখানে? আমরা রহস্যরক্ষকরা। আমরা পৃথিবীর রহস্যগুলো রক্ষা করি। তুমি এখানে এসেছ কারণ তোমাকে আমাদের সাহায্য দরকার গু। আমি অবাক হয়ে গেলাম। আমার সাহায্য? কি সাহায্য? তোমার পৃথিবীতে বিপদ আসছে। একটা অন্ধকার শক্তি আসছে। তোমাকে সেটাকে রুখতে হবে গি। আমি হাসলাম। আমি? আমি তো সাধারণ একজন গৃহিণী। আমি কি করে এই অন্ধকার শক্তি রুখব? হরিতরাজ বলল, তুমি সাধারণ নও অমিতা। তোমার মধ্যে শক্তি আছে। তুমি একটা বিশেষ বংশের মেয়ে। তোমার পূর্বপুরুষরা ছিলেন রহস্যরক্ষক। তাদের রক্ত তোমার মধ্যে বইছে গু। আমি বুঝতে পারলাম না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হল। যেন আমি সবসময় এই কথা জানতাম কিন্তু মনে করতে পারিনি। কি বিপদ আসছে? আমি জিজ্ঞাসা করলাম। ছায়াপুরুষ, হরিতরাজ বলল। তারা তোমার পৃথিবীতে প্রবেশ করতে চায়। তারা তোমাদের শক্তি চুষে নিতে চায়। তারা তোমাদের ছায়া হয়ে তোমাদের শরীরে ঢুকতে চায় গু। কিন্তু আমি কি করে তাদের রুখব? আমি জিজ্ঞাসা করলাম। হরিতরাজ আমার হাতে ঘড়িটা দেখাল। এই ঘড়ি দিয়ে। এই ঘড়ি শুধু রহস্যলোকে আসার জন্য নয়, এটা একটা অস্ত্র। এটা দিয়ে তুমি ছায়াপুরুষদের দূরে রাখতে পারো। আমি এসব কথা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমি কি করব? কিভাবে এই ঘড়ি ব্যবহার করব? আমি তোমাকে শেখাবো, হরিতরাজ বলল। কিন্তু আজ নয়। তুমি ফিরে যাও। আগামীকাল আবার এসো। আমি তোমাকে সবকিছু শেখাব। এখন তুমি ঘড়ির এই বাটন টিপো। সে আমাকে ঘড়ির একটা বাটন দেখাল। আমি সেই বাটন টিপলাম, আর হঠাৎ করে আমি আবার আমার বিছানায় ফিরে এলাম। ঘরটা অন্ধকার ছিল, শুধু চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছিল। আমি সুদীপ্তকে দেখলাম, সে পাশে ঘুমাচ্ছিল। আমি উঠে বসলাম। এটা কি স্বপ্ন ছিল? কিন্তু আমার হাতে ঘড়িটা ছিল, আর আমি সেটা স্পষ্টভাবে অনুভব করছিলাম। আমি আমার হাতে ঘড়িটা দেখলাম। এটা সাধারণ ঘড়ি দেখাচ্ছিল। আমি আবার শুয়ে পড়লাম, আর ভাবলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি? নাকি আমি সত্যিই রহস্যলোকে গিয়েছিলাম? পরের দিন সকালে আমি সুদীপ্তকে ঘটনাটা বললাম। সে হাসল। তুমিও স্বপ্ন দেখেছ? অঙ্কনের গল্প তোমার মাথায় ঢুকে গেছিল গু। আমি বললাম, কিন্তু এটা এত বাস্তব লাগছিল। আমি সেই বনের গন্ধ পাচ্ছিলাম। আমি হরিতরাজের হাতের স্পর্শ অনুভব করছিলাম গু। সুদীপ্ত বলল, অনেক স্বপ্নই বাস্তব লাগে। এটা সত্যি হতে পারে না। জাদুর ঘড়ি, রহস্যলোক, ছায়াপুরুষ, এসব কি সত্যি হতে পারে? তুমি কি বাচ্চাদের গল্প বিশ্বাস করছ? আমি রাগ করলাম। আমি শুধু বলছি যা হয়েছে গি। ঠিক আছে, সে হাসল। তাহলে আজ রাতে আবার ঘড়িটা পরে ঘুমিয়ে দেখো। দেখি আবার কি স্বপ্ন দেখো। আমাকে জাগিয়ে দিও যদি যাও। আমি কিছু বললাম না। সারাদিন আমি শুধু সেই রাতের কথা ভাবছিলাম। আমি অঙ্কনকেও জিজ্ঞাসা করলাম তার অভিজ্ঞতা সম্পর্কে। সে বলল যে তার অভিজ্ঞতা আমারটার মতোই ছিল, কিন্তু সে ভয়ে ঘাবড়ে গিয়েছিল, তাই কারো সাথে কথা বলেনি। সে জিজ্ঞাসা করল যে আমি কি আবার যাব। আমি বললাম, হ্যাঁ, আমি যাব গু। সেই রাতে আমি আবার ঘড়িটা পরে শুলাম। কিন্তু এবার আমি সুদীপ্তকে জাগিয়ে দিলাম যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম। দেখবে আমি যাই কি না? সে হাসল। ঠিক আছে। আমি তোমার পাশে থাকব। আমি ঘুমিয়ে পড়লাম, আর আবার মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি আবার নিজেকে সেই বনে দেখলাম। এবার আমি ভয় পেলাম না। আমি খুঁজতে লাগলাম হরিতরাজকে। কয়েক মিনিট পরে আমি সেই আলোর রেখা দেখতে পেলাম। হরিতরাজ আমার দিকে এগিয়ে আসছিল। তুমি এসেছ, সে বলল। ভালো। আমাদের সময় কম গু। কেন? কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। ছায়াপুরুষেরা শীঘ্রই আসবে। আমাদের প্রস্তুত হতে হবে। আমি তোমাকে ঘড়ির ব্যবহার শেখাতে চাই। হরিতরাজ আমাকে একটা পাথরের টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলের উপর একটা বই ছিল, যেটা দেখতে অনেকটা আমার ঠাকুমার প্রাচীন রান্নার বইয়ের মতো। তার পাতাগুলো ছিল হলদেটে, আর কভারটা ছিল চামড়া দিয়ে তৈরি। হরিতরাজ বইটা খুলল, আর আমি দেখলাম তাতে অনেক অদ্ভুত চিত্র আর লেখা ছিল। এটা রহস্যরক্ষকদের বই, সে বলল। এতে ঘড়ির ব্যবহার লেখা আছে গু। আমি বইয়ের পাতায় তাকালাম। প্রথমেই আমি দেখলাম একটা চিত্র, যেটাতে ঘড়িটা আঁকা ছিল। তারপর আমি দেখলাম আরও কিছু চিত্র, যেটাতে ঘড়ির বিভিন্ন বাটন দেখানো হয়েছে।
প্রতিটা বাটনের নিচে একটা ফলাফল লেখা ছিল। উদাহরণস্বরূপ, প্রথম বাটন টিপলে ঘড়িটা সময় থামাতে পারে। দ্বিতীয় বাটন টিপলে ঘড়িটা ভবিষ্যৎ দেখতে পারে। তৃতীয় বাটন টিপলে ঘড়িটা একটা ঢাল তৈরি করতে পারে, যেটা ছায়াপুরুষদের দূরে রাখে। এসব কি সত্যি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, হরিতরাজ বলল। এই ঘড়িটা বহু শতাব্দী ধরে তৈরি করা হয়েছে আমাদের সেরা শিল্পীদের দ্বারা। এটা তোমার পূর্বপুরুষদের জন্য তৈরি করা হয়েছিল, যারা পৃথিবীতে আমাদের প্রতিনিধি ছিলেন। তারা ছায়াপুরুষদের থেকে পৃথিবী রক্ষা করতেন। কিন্তু যখন শেষ রহস্যরক্ষক মারা গেলেন, ঘড়িটা হারিয়ে গেল। এখন বহু বছর পর এটা আবার ফিরে এসেছে তোমার হাতে। আমি ঘড়িটার দিকে তাকালাম। কিন্তু আমি কি করে জানব যে এটা কাজ করবে? কিভাবে আমি ছায়াপুরুষদের চিনব? হরিতরাজ বলল, তুমি জানবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। ছায়াপুরুষেরা অন্ধকারে থাকে। তারা মানুষের ছায়া হিসেবে সংক্রমণ করে। তারা অন্ধকার অনুভূতি বাড়ায়, হতাশা, ক্রোধ, ঘৃণা। যখন তুমি একটা সংক্রমিত ব্যক্তি দেখবে, তুমি বুঝতে পারবে। তাদের চোখ অন্ধকার হয়ে যাবে আর তাদের ব্যবহার বদলে যাবে। কিন্তু আমি কি করব যখন আমি তাদের দেখব? আমি জিজ্ঞাসা করলাম। হরিতরাজ আমাকে ঘড়ির তৃতীয় বাটন দেখাল। এই বাটন টিপবে। ঘড়িটা একটা আলোর ঢাল তৈরি করবে, যেটা ছায়াপুরুষকে বাধা দেবে। তারপর তুমি চতুর্থ বাটন টিপবে। এটা ছায়াপুরুষকে বাধ্য করবে সংক্রমিত ব্যক্তি থেকে বেরিয়ে আসতে। হরিতরাজ বইয়ের আরও কিছু পাতা দেখাল। সেখানে আরও অনেক তথ্য ছিল, ঘড়ি সম্পর্কে, ছায়াপুরুষ সম্পর্কে, রহস্যরক্ষকদের সম্পর্কে। আমি সব মনে রাখার চেষ্টা করলাম, কিন্তু এত বেশি তথ্য ছিল যে আমি সব মনে রাখতে পারছিলাম না। হঠাৎ আমি একটা তীব্র শব্দ শুনলাম। একটা সাইরেন বাজছিল। হরিতরাজ উঠে দাঁড়াল। তারা আসছে, সে বলল। ছায়াপুরুষেরা আসছে। তোমাকে ফিরে যেতে হবে। কিন্তু আমি কি করব? আমি ভয় পেয়ে গেলাম। তোমার হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো। ঘড়িটা তোমাকে সাহায্য করবে। এখন তুমি ফিরে যাও। ঘড়ির প্রথম বাটন টিপো। আমি প্রথম বাটন টিপলাম, আর আবার আমি আমার বিছানায় ফিরে এলাম। আমি উঠে বসলাম আর দেখলাম সুদীপ্ত আমার পাশে বসে আছে, আমার দিকে তাকিয়ে। তুমি কি দেখলে? সে জিজ্ঞাসা করল। আমি তাকে সবকিছু বললাম। সে অবাক হয়ে আমার কথা শুনল। তুমি কি সত্যি বিশ্বাস করো যে এটা ঘটছে? সে জিজ্ঞাসা করল। আমি জানি না, আমি বললাম। আমি জানি যে আমি কি দেখলাম, কি অনুভব করলাম। এটা স্বপ্ন মনে হয়নি। এটা বাস্তব মনে হয়েছিল। সুদীপ্ত আমার হাত ধরল। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু এখন কি আমাদের করা উচিত? ছায়াপুরুষ? এটা তো ভয়ানক শোনাচ্ছে। আমি ঘড়িটার দিকে তাকালাম। আমি জানি না। আমি শুধু জানি যে হরিতরাজ আমাকে বলেছে আমাকে ঘড়িটা ব্যবহার করতে হবে ছায়াপুরুষদের বাধা দিতে। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম, তারপর আবার ঘুমাতে চেষ্টা করলাম। কিন্তু আমি আর ঘুমাতে পারলাম না। আমি সারা রাত জেগে থাকলাম, ভাবলাম যে কি ঘটছে, কেন আমি, কিভাবে আমি এটা মোকাবেলা করব। পরের দিন সকালে আমি অঙ্কনকে বললাম আমার অভিজ্ঞতা সম্পর্কে। সে বিশ্বাস করল, কারণ সেও রহস্যলোক দেখেছিল। আমরা তিনজন বসে একটা পরিকল্পনা করার চেষ্টা করলাম। কিন্তু আমরা জানতাম না কোথা থেকে শুরু করব। পরে আমি স্কুলে গেলাম মেঘনাকে আনতে। যখন আমি স্কুলের গেটে দাঁড়িয়েছিলাম, আমি লক্ষ্য করলাম যে একজন শিক্ষক অদ্ভুতভাবে আচরণ করছিলেন। তিনি ছিলেন মিস্টার সেন, ইংরেজি শিক্ষক। তিনি সাধারণত খুব হাসিখুশি থাকেন, কিন্তু আজ তিনি ছিলেন বিষণ্ণ, রাগী। আমি দেখলাম তিনি একটি ছাত্রকে ধমক দিচ্ছিলেন, যেটা তার জন্য খুব অস্বাভাবিক ছিল। আমি তার দিকে তাকালাম, আর হঠাৎ করে আমি দেখলাম তার চোখ একটু অন্ধকার হয়ে গেছে। আমার মনে পড়ল হরিতরাজের কথা, তাদের চোখ অন্ধকার হয়ে যাবে। আমি বুঝতে পারলাম মিস্টার সেন ছায়াপুরুষ দ্বারা সংক্রমিত হয়েছেন। আমি কি করব? আমি ভয় পেয়ে গেলাম। আমি কি এখন ঘড়ি ব্যবহার করব? কিন্তু এই ভিডিওর মধ্যে সবাই দেখবে। আমি সিদ্ধান্ত নিলাম অপেক্ষা করব। আমি মেঘনাকে নিয়ে বাড়ি ফিরলাম আর সুদীপ্তকে বললাম যা দেখেছি। আমি নিশ্চিত যে মিস্টার সেন সংক্রমিত হয়েছেন। আমাদের কিছু করতে হবে। কিন্তু কি? সুদীপ্ত জিজ্ঞাসা করল। আমরা কি করব? তুমি যদি ঘড়ি ব্যবহার করো, সবাই দেখবে। তারা ভাববে তুমি পাগল হয়ে গেছ। আমি ভাবলাম, আমাদের তাকে একাকী পেতে হবে।
আমি তার সাথে দেখা করব স্কুলে ক্লাস শেষ হওয়ার পর গো। সুদীপ্ত রাজি হল না। এটা বিপজ্জনক হতে পারে। তুমি একা যাবে না। আমি তোমার সাথে যাব। আমরা সিদ্ধান্ত নিলাম পরদিন বিকেলে স্কুলে যাব, যখন বেশিরভাগ ছাত্র আর শিক্ষক চলে যাবে। আমরা জানতাম যে মিস্টার সেন সাধারণত শেষ পর্যন্ত থাকেন বাড়ির কাজ চেক করার জন্য। পরের দিন আমরা মেঘনাকে অঙ্কনের সাথে রেখে গেলাম, আর আমরা দুজন স্কুলে গেলাম। আমরা মিস্টার সেনের ক্লাসরুমে গেলাম। তিনি একা বসেছিলেন, খাতা দেখছিলেন। মিস্টার সেন, আমি ডাকলাম। তিনি উপরে তাকালেন। আমি দেখলাম তার চোখ পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, মিসেস চৌধুরী, তার গলা শোনাচ্ছিল অদ্ভুত, যেন দুটি গলা একসাথে কথা বলছে। আমি মেঘনার মা, আমি বললাম, ঘড়িটা লুকিয়ে রেখেছিলাম আমার ব্যাগে। আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম তার প্রগতি সম্পর্কে। তিনি উঠে দাঁড়ালেন। অবশ্যই। কিন্তু আমি জানি আপনি কেন এসেছেন। কি? তার গলা আরও গভীর হয়ে গেল। আপনি এসেছেন আমাকে বাধা দিতে। কিন্তু আপনি পারবেন না। হঠাৎ তিনি আমাদের দিকে ঝাঁপিয়ে পড়লেন। সুদীপ্ত আমাকে সরিয়ে নিল। মিস্টার সেন টেবিলে আঘাত করলেন। আমার ব্যাগ! আমি চিৎকার করে উঠলাম। আমার ব্যাগ পড়ে গিয়েছিল। আমি ব্যাগের দিকে যেতে চাইলাম, কিন্তু মিস্টার সেন আমার পথ আটকালেন। আমি জানি আপনার কাছে ঘড়ি আছে, তিনি বললেন। আমি সেটা চাই। আমি ভয় পেয়ে গেলাম। কিভাবে তিনি জানেন ঘড়ির কথা? সুদীপ্ত হঠাৎ মিস্টার সেনকে ধাক্কা দিল, আর আমি ঝাঁপিয়ে পড়লাম আমার ব্যাগের দিকে। আমি ব্যাগ থেকে ঘড়িটা বের করলাম, আর তৃতীয় বাটন টিপলাম। একটা আলোর ঢাল তৈরি হলো আমার চারপাশে, আর সেটা প্রসারিত হলো রুমের চারপাশে। মিস্টার সেন চিৎকার করে উঠলেন, আর তিনি ঢালে আঘাত করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এখন চতুর্থ বাটন। আমি বিটবিট করলাম, আর চতুর্থ বাটন টিপলাম। একটা আলোর রশ্মি বেরিয়ে এলো ঘড়ি থেকে, আর সেটা মিস্টার সেনের দিকে গেল। তিনি আরও জোরে চিৎকার করে উঠলেন, আর তার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরোতে শুরু করল। এই ধোঁয়া আকাশে উড়ে গেল, আর মিস্টার সেন মাটিতে পড়ে গেলেন। সুদীপ্ত দৌড়ে গেল তার দিকে। তিনি ঠিক আছেন? আমি দেখলাম মিস্টার সেন ধীরে ধীরে চোখ খুলছেন। তার চোখ আবার স্বাভাবিক হয়ে গেছে। তিনি বিভ্রান্ত দেখাচ্ছিলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞাসা করলেন। আপনি পড়ে গিয়েছিলেন, আমি বললাম। আপনি ঠিক আছেন? তিনি হ্যাঁ বললেন, আর আমরা তাকে উঠতে সাহায্য করলাম। তিনি বললেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না, শুধু যে তিনি খুব ক্লান্ত অনুভব করছিলেন, আর হঠাৎ তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমরা তাকে বিশ্রাম নিতে বললাম, আর আমরা চলে এলাম। পথে সুদীপ্ত বলল, এটা অবিশ্বাস্য ছিল। ঘড়িটা সত্যিই কাজ করে কি? হ্যাঁ, আমি বললাম। কিন্তু আমরা কি করব? কত লোক সংক্রমিত হয়েছে? আমরা কিভাবে সবাইকে রক্ষা করব? আমরা বাড়ি ফিরলাম, আর অঙ্কনকে বললাম যা ঘটেছে। সে উত্তেজিত হয়ে গেল। আমাদের সবাইকে জানাতে হবে। আমাদের রক্ষা করতে হবে। না, আমি বললাম। আমরা কাউকে বলতে পারব না। আমাদের পাগল মনে হবে। আমাদের নিজেরাই এটা করতে হবে। সেই রাতে আমি আবার রহস্যলোকে গেলাম। আমি হরিতরাজকে খুঁজলাম, আর তাকে বললাম যা ঘটেছে। সাবাস, তিনি বললেন। তুমি প্রথম ছায়াপুরুষকে বাধা দিয়েছ। কিন্তু আরও অনেক আছে। তারা ছড়িয়ে পড়ছে। কিভাবে আমি তাদের সবাইকে বাধা দেব? আমি জিজ্ঞাসা করলাম। হরিতরাজ বইটা আবার খুললেন। এখানে আছে একটা বিশেষ আচার। এটা করলে ঘড়িটা একটা বড় আলোর বিস্ফোরণ করবে, যেটা একটা বৃহৎ এলাকার সব ছায়াপুরুষকে বাধা দেবে। কিন্তু এটা করতে তোমাকে একটা উঁচু স্থানে যেতে হবে, যেখান থেকে তুমি সারা শহর দেখতে পাবে। আর তোমাকে ঘড়ির সব বাটন একসাথে টিপতে হবে। আমি ভাবলাম, আমাদের শহরের সবচেয়ে উঁচু জায়গা হলো সেই পুরানো জলের ট্যাঙ্ক। আমি সেখানে যেতে পারি। হরিতরাজ বলল, সাবধান থেকো। ছায়াপুরুষেরা জানে যে তুমি তাদের বাধা দিচ্ছ। তারা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি বাড়ি ফিরলাম, আর সুদীপ্ত ও অঙ্কনকে আমার পরিকল্পনা বললাম। আমরা পরদিন রাতে জলের ট্যাঙ্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি লক্ষ্য করলাম যে আরও অনেক লোক অদ্ভুত আচরণ করছে। বাজারে আমি দেখলাম বেশ কয়েকজন লোক, যাদের চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের পাড়ার দোকানি, আমাদের পোস্টম্যান, এমনকি আমাদের প্রতিবেশী মিসেস দত্ত, সবাই সংক্রমিত হয়েছে।
সেই রাতে আমরা বাচ্চাদের বাসায় রেখে গেলাম আমাদের প্রতিবেশী মিসেস বসুর সাথে, যিনি সংক্রমিত হননি। আমরা ৩ জন গেলাম জলের ট্যাঙ্কের দিকে। যখন আমরা সেখানে পৌঁছালাম, আমরা দেখলাম যে ট্যাঙ্কের চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখ সবার কালো। তারা জানে আমরা আসছি, সুদীপ।